আমরা আজকে লং ক্লাস না নিয়ে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করে পরের ক্লাসে আপনাদের জন্য আরেকটু ধামাকা রেখে দেব। আমরা ইনশাআল্লাহ কথা হবে ডিটেইলড এ টু জেড অফ প্রিপোজিশনস নিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং কিছু কিছু এর বাহিরেও বিষয় নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো যেগুলো সাধারণত বই বা ক্লাসে আমাদের সাথে আলোচনা করা হয়নি। তাহলে আসেন আমরা শুরু করি। আমরা আজকে যেই প্রিপোজিশনস গুলো নিয়ে কথা বলবো, গত ক্লাসে আমরা আপনাদের সাথে কথা বলেছিলাম প্রিপোজিশনস অফ পজিশনিং নিয়ে। আমরা দেখেছিলাম যে স্থির অবস্থায় কিভাবে কোনো একটা ব্যক্তি, বস্তু, প্রাণী কোনো কিছুর অবস্থান বোঝানোর জন্য স্থির অবস্থায় প্রিপোজিশনস গুলোর ব্যবহার আমরা গত ক্লাসে দেখেছিলাম। আমাদের আজকের ক্লাসে আমরা দেখব যে প্রিপোজিশনস অফ মুভমেন্ট, অর্থাৎ গতিশীল কোনো কিছুর গতি বোঝানোর জন্য আমরা কিভাবে প্রিপোজিশনস গুলোকে ব্যবহার করতে পারি। আমাদের অনেক ভাই বোনেরা আমাকে সালাম দিয়েছেন, আদাব জানিয়েছেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদাব, ধন্যবাদ মিজান ভাই, ফারজানা ইয়াসমিন। দিনের বেলা ক্লাস নিলে ভালো হয় ইনশাআল্লাহ। নেক্সটে আপনাদের সাথে দিনের বেলা ক্লাস নেওয়ারই চেষ্টা করব, কারণ আমরা অনেকে ক্লান্ত থাকি, আমাদের কষ্ট হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে দেখেন এখানে আপনারা কিছু প্রিপোজিশনস দেখতে পাবেন যেগুলো স্থির অবস্থানের ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। তেমনি ওই প্রিপোজিশনস গুলোর কিছু প্রিপোজিশনস এখানে আপনি পেয়ে যাবেন যেগুলো স্থির অবস্থায় ব্যবহৃত হয়েছিল। আবার ওই প্রিপোজিশনস গুলোই দেখবেন গতিশীলের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে হাউ মাউ খাও, তাই না? এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা মুভমেন্ট বা গতিশীলের ক্ষেত্রে যে প্রিপোজিশনস গুলো পাবো, এর মধ্যে একটা হচ্ছে ওভার, তারপর একটা হলো আন্ডার, আর একটা হলো ফাস্ট। অনেকে আমরা এই ফাস্ট প্রিপোজিশনটার ব্যবহার অনেকে দেখি নাই, জানি না, সমস্যা হয়ে যায় আর কি। তারপরে আছে অ্যাক্রস, থ্রু, টু, towards, up, down, along, round, between, into, out of, onto, off, from, against, behind, etc. ওকে, মিতু সরকার, আদাব, ভালো আছি বাবা। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা কিছু প্রিপোজিশনস দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা স্থির অবস্থায় ব্যবহার করেছিলাম। যেমন এর মধ্যে একটা হচ্ছে ওভার, আর একটা হচ্ছে আন্ডার, এগুলোকে আমরা পেয়েছিলাম কিন্তু। হ্যাঁ, তারপরে দেখেন আমরা স্থির অবস্থা বিটুইন ব্যবহার করেছি। হ্যাঁ, স্থির অবস্থায় ব্যবহার করেছি। বাহাইন্ড, এগুলোকে আমরা স্থির অবস্থায় ব্যবহার করেছি। আবার দেখবো আমরা এগুলো আপনার গতিশীল অবস্থায় ব্যবহৃত হয়। তো প্রশ্ন হচ্ছে কিভাবে হয় বা আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল কথা বলবো ইনশাআল্লাহ। সো আসেন আমরা ধাপে ধাপে একটু দেখে নিই যে প্রিপোজিশনস গুলো আমরা যখন ব্যবহার করব কোনটাকে কিভাবে ব্যবহার করব। তো এর মধ্যে একটা হচ্ছে অ্যাক্রস, ঠিক আছে? এর মধ্যে একটা হলো অ্যাক্রস। আমরা এখন দেখতেছি প্রিপোজিশনস অফ মুভমেন্ট বা সাধারণত গতিশীল। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, গতিশীল কোনো কিছু বোঝানোর জন্য আমরা কিভাবে প্রিপোজিশনস ব্যবহার করব। তো আমি আপনাদের জন্য এখানে বেশ কিছু পিকচারের ব্যবস্থা করেছি, পিকচার দিয়ে রেখেছি যাতে পিকচারগুলো দেখে দেখে আপনি খুব সহজেই প্রিপোজিশনস গুলোর ব্যবহার বুঝতে পারেন। ওকে ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম তার থেকে কি এটা? হ্যাঁ জাহিদ ভাই, আমরা যেখানে শেষ করেছিলাম তার ঠিক পরে থেকে এটা আমাদের শুরু হচ্ছে। তাহলে দেখেন অ্যাক্রস, এই অ্যাক্রস শব্দটা আমরা কখন ব্যবহার করব? সাধারণত সমতল বা বিস্তৃত কোন একটা স্থান, খেয়াল করবো আমরা, সমতল বা বিস্তৃত। হ্যাঁ, সমতল বা বিস্তৃতর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা যদি পার হয়ে যাই বা গমন করি, এক্ষেত্রে আমরা অ্যাক্রস ব্যবহার করব। যেমন আমরা এখানে একটা বাচ্চাকে দেখতে পাচ্ছি, সে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে পার হচ্ছে। স্যার আমাকে সবগুলো পিডিএফ দিয়েন। আচ্ছা, আমাদের যারা পেইড স্টুডেন্টস আছেন তাদেরকে আমি সবগুলো পিডিএফ আগামীকালকে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের যারা পেইড স্টুডেন্টস আছেন তাদেরকে আমি তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাইকে দিয়ে দেবো। আপনাদের অনেকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা যুক্ত হতে পারেননি, আমাদের পেইড স্টুডেন্টস, তারা যুক্ত হয়ে যান। আর আপনাদের মধ্যে অনেকেই আছেন যে আমাদের দেখা গেছে একটু বেশি প্রাইসের কোর্সগুলোতে যারা যুক্ত হতে পারেননি বা সুযোগ ছিল না, তারা 10 তারিখ থেকে আমাদের একটা কোর্স চালু হচ্ছে মাত্র 400 টাকায়, ফুল এ টু জেড পার্টস অফ স্পিচের বিষয় নিয়ে কথা হবে। তারাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো, তাদেরকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তারা এ টু জেড পিডিএফ গুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্যার ইংলিশ সেন্টার উইথ সুমন, এই ইউটিউব চ্যানেলটাও কি আপনার? জি সৈকত ভাই, এটা 6 বছর আগে আমাকে সাসপেন্ড করছিল, 6 বছর পরে আমাকে এটা ফেরত দিয়েছে আর কি, বুঝছেন? স্বাধীন বাংলাদেশে আমি স্বাধীনভাবে আবার ফেরত পেয়েছিলাম আর কি। তো বাবা, যেটা বললাম, আমরা কোনো কিছুর এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা সাধারণত পার হয়ে যাওয়া বোঝাই, তবে যার উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝাবে সেটা সমতল বা বিস্তৃত কোনো একটা স্থান হইতে হবে, ঠিক আছে? যেমন দেখেন আমরা দেখতে পাচ্ছি যে একটা বাচ্চা বা একটা ছেলে বা একটা বয়, সে কি করতেছে? রাস্তার এক পাশ থেকে আরেক পাশে পার হচ্ছে।
এখন দেখেন অনেকে বলতে পারে যে ভাই আমাদের মাথার উপর দিয়ে যে পাখি পার হয়ে যায় ওইখানে তো আমরা অ্যাক্রস লিখি না, তাহলে এইখানে আমরা কেন অ্যাক্রস লিখলাম? ওই যে ভাই ঘটনা হচ্ছে কি সমতল বা বিস্তৃত কোনো কিছুর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আপনি স্পর্শ করে যখন পার হয়ে যাবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে অ্যাক্রস। অন্যদিকে ধরে নেন এই বাচ্চাটা যদি এখান দিয়ে লাফ দিয়ে এই যে আমরা যে সাইনটা দেখতে পাচ্ছি, যে লাইটটা দেখতে পাচ্ছি, যদি এটার উপর দিয়ে পার হয়ে যাইতো সে, তাহলে সেটা কিন্তু সমতল বা বিস্তৃত হতো না। হ্যাঁ, জাস্ট এক পাশ থেকে লাফ দিয়ে জাম দিয়ে যদি ওই পাশে পার হয়ে যেত সেক্ষেত্রে কিন্তু আমরা আবার তখন অ্যাক্রস ব্যবহার করতে পারতাম না। ঠিক আছে, তখন আমাদেরকে ব্যবহার করতে হয়তো ওভার। স্যার প্রেপোজিশন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের মধ্যে তফাৎ কি? মারাত্মক তফাৎ আছে রামিন ভাই, এটা আমাদের ক্লাসে আলোচনা আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, মুকাদ্দেস আলী ভাই ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ। তাহলে দেখেন এই যে আমরা এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি হি ওয়াকড, আমরা এখানে হি না লিখে বলতে পারতাম দ্য বয় ওয়াকড অ্যাক্রস দ্য রোড। এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্যামব্রিজ ডিকশনারি থেকে নেয়া, ক্যামব্রিজ অনলাইন ডিকশনারি থেকে নেয়া এই লাইনটা। হ্যাঁ, সো এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, মানে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বানানো লাইন না, এটা ক্যামব্রিজ ডিকশনারিতে গেলে আপনারা এই লাইনটা পেয়ে যাবেন। জাস্ট অ্যাক্রস লিখে সার্চ দেন, অনলাইন ডিকশনারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, হ্যাঁ সৌরভ ভাই ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপে একটা নক দিয়েন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো 01917211236। আমি আপনাকে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ সৌরভ ভাই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু এটা। হ্যাঁ, আমি একটু পরে আপনাদেরকে কিছু এমসিকিউ এর মাধ্যমে বিষয়গুলো আরো ডিটেইল ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে বিষয়টা আসলো কি ভাই, জাস্ট এক পাশ থেকে আরেক পাশ এটা সমতল হইতে হবে, বিস্তৃত হতে হবে এবং স্পর্শ করে এক পাশ থেকে আরেক পাশে যাইতে হবে। যদি তাই হয় সেক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আমরা ব্যবহার করবো অ্যাক্রস। আশা করি বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। এইবার আসেন, আপনারা এখানে পিকচার দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে কিছু পিকচার লিখে রাখছি আর কি। তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা পাখি আর এখানে কিছু বাচ্চা কাচ্চা, তাই না? ধরেন এই বাচ্চাগুলোর একজন আপনি একজন আমি। আমরা এখন যে প্রেপোজিশনটা শিখবো এটাও প্রেপোজিশনস অফ মুভমেন্ট বা গতিশীল অবস্থায় প্রেপোজিশনের ব্যবহারটা আমরা দেখবো। তো দেখেন ওভার, এখন আমরা যে প্রেপোজিশনটা দেখবো এটা হচ্ছে ওভার। তো আমরা এর আগে স্থির অবস্থায় যেটা দেখেছিলাম আমরা সেইখানে বলেছিলাম যে কোনো কিছুকে ঢেকে রাখলে সেটা স্পর্শ করে ঢেকে রাখুক অথবা স্পর্শ না করে ঢেকে রাখুক, সম্পূর্ণ ঢেকে রাখুক অথবা আংশিক ঢেকে রাখুক, ঢেকে রাখা বোঝালেই সেক্ষেত্রে আমরা বলেছিলাম ঢেকে রাখা মানে কাভার করলে ওভার হয়। যেমন দেখেন আমি এই যে শার্ট পরে রয়েছি, শার্ট খুললে ভেতরে একটা স্যান্ডো গেঞ্জি পাইবেন, এই যে আমার স্যান্ডো গেঞ্জিটারে কাভার করে রাখছে আমার শার্ট, সো এটা হচ্ছে ওভার। তাহলে কাভার করলে ওভার হয় স্থির অবস্থায়, তবে এখন কিন্তু স্থির না, এটা হইতেছে অস্থির, অথবা এটা হলো দাদা গতিশীল। তাহলে এখন আমরা দেখব গতিশীল অবস্থায়। ঠিক আছে, গতিশীল অবস্থায় কোনো কিছু যখন কোনো কিছুর উচ্চতার দিক থেকে বা বাধার উপর দিয়ে গমন করা বা পার হওয়া বোঝায় সেক্ষেত্রে সেটা দেখেন গতিশীল ভাবে কোনো কিছুর উচ্চতার দিক থেকে অথবা বাধা। এখন বাধাটা কি জিনিস? ধরে নেন এটা একটা ওয়াল। হ্যাঁ, ধরে নেন এটা একটা ওয়াল, একটা মেয়ে বা একটা ছেলে। ধরে নেন আমি তো আসলে ছবি টবি কম আঁকতে পারি, একটা মেয়ে আঁকলাম আর কি। হ্যাঁ, এই যে 2 হাত 2 পা একটা মেয়ে। হ্যাঁ, ছবিটা সুন্দর হয়েছে না? আপনারা এরকম উৎসাহ দিলে আরো সুন্দর সুন্দর ছবি এঁকে আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, জম্বি হয়ে গেছে আর কি। ধরে নেন একটা মেয়ে, এই মেয়ে লাফ দিয়ে এটা একটা ওয়াল আর কি, ধরে নেন ওয়াল। হ্যাঁ, WALL ওয়াল। আমি যে কত সুন্দর ছবি আঁকি আপনারা তো বুঝতেই পারছেন। এখন ধরে নেন একটা মেয়ে বা একটা ছেলে কি করলো, লাফ দিয়ে দেয়ালের এই পাশ থেকে ওই পাশে পার হয়ে গেল। এখন এটা কিন্তু সমতল বা বিস্তৃত না, ঠিক আছে? তো এই যে এক পাশ থেকে আরেক পাশে এটা একটা বাধা আর কি, বাধা পার হয়ে গেল অথবা কোনো উচ্চতাগত দিক থেকে কোনো কিছুর উপর পার হয়ে গেল, এরকম যদি বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে ওভার। যেমন দেখেন আবার্ড, FLEW, এটার উচ্চারণটা কি আপনারা আমাকে একটু বাংলায় লিখে দেন তো দেখি। FLEW এটার উচ্চারণটা কি হবে আপনাদের কাছে কি মনে হয়? একটু লেখেন তো দেখি। নাসিমা ইসলাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বাবা নাসিমা দিয়ে দেবো আমি। আচ্ছা, কেউ একজন লিখে দেন তো দেখি। এই যে FLEW এটাকে আপনারা উচ্চারণ করেন কি? এই তো মাশাআল্লাহ আমাদের আরিফ ভাই লিখে ফেলছে। মজার ব্যাপার হচ্ছে আমরা ছোটবেলা থেকে অনেকে FLEW এটাকে উচ্চারণ করে আসছে কি জানেন? আমরা পড়ে আসছি এটাকে ফ্লিউ। যারা এটারে পড়ে আসছেন ফ্লিউ তারা ভুল হয়ে গেছে, করে ফেলছেন। আসলে এটার উচ্চারণ হচ্ছে ফ্লু। FLEW ফ্লু, GREW গ্রু, DREW ড্রু, যেটাকে আমরা ফ্লিউ গ্রিউ ড্রিউ পড়ছি মূলত সেটা কিন্তু রং। এটা হচ্ছে ফ্লু। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লু। এই দেখেন এটা হচ্ছে গ্রু, এটা হচ্ছে ড্রু, এইটার উচ্চারণ হচ্ছে ক্রু, বাট আমরা এটারে পড়ে আসছি গ্রিউ ড্রিউ ক্রিউ। হ্যাঁ, এরকম কিন্তু না ভাই। ওকে ডিয়ার, দেখেন আ বার্ড ফ্লু ওভার আওয়ার হেডস, আমাদের মাথার উপর দিয়ে
এই ধরে নেন আমরা হচ্ছে এই বাচ্চা কাচ্চাগুলো, আমাদের মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে গেল বা উড়াল দিয়ে পার হয়ে গেল। এই যে কোনো কিছুর উপর দিয়ে পার হয়ে যাওয়া, হ্যাঁ, এটা কিন্তু একদম সমতল কোনো কিছু না, বিস্তৃত না, যেটার উপর দিয়ে পার হয়ে যাওয়া, বরং বাধা বা উচ্চতার দিক থেকে কোনো কিছুর এক পাশ থেকে আরেক পাশে স্পর্শ না করে পার হয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি ওভার। আশা করি এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। এই তো গোলাম রব্বানী ভাই, সৈকত ভাই, মুকাদ্দেস আলী ভাই, রিদওয়ান ভাই সহ অনেক ভাই এবং বোনেরা, আরিফ ভাই সহ সবাই লিখে ফেলছেন। হ্যাঁ, ফ্লু, আমরা অনেকে এটাকে ফ্লু উচ্চারণ করি আর কি। তাহলে এটা আমরা পারবো। আচ্ছা, আপনাদেরকে একটু ছোট্ট করে জানিয়ে রাখি বাবারা, সেটা হচ্ছে গিয়ে আমরা 10 মার্চ থেকে, হ্যাঁ 10 মার্চ থেকে আমরা এখানে, আমি কেটে দিচ্ছি, এখানে ক্লাস হলো 17টা, টোটাল 17টা ক্লাসের A to Z পার্টস অফ স্পিচের আমরা একটা কোর্স চালু করছি। এই কোর্সটা আমার লাইফের সবচাইতে কম টাকার কোর্স, মাত্র 400 টাকার একটা কোর্স। তবে আমাদের কোনো না কোনো কোর্সে যারা এর আগে যুক্ত ছিলেন তাদের জন্য এটা হচ্ছে মাত্র 300 টাকা। আর বাইরে যারা আছেন তারা 400 টাকা এই কোর্সটাতে যুক্ত হতে পারবেন ইনশাআল্লাহ। এই একটা কোর্সে আপনার ইংরেজির পার্টস অফ স্পিচের ইনশাআল্লাহ, ইংরেজির পার্টস অফ স্পিচের ইনশাআল্লাহ 90% মিনিমাম কভার হবে। ঠিক আছে? কেউ যদি বলে আপনাকে কোনো কিছু 100% কভার করাই দিবে, তাহলে বুঝবেন উনি হয়তো ভুল করতেছে অথবা মিথ্যা কথা বলতেছে। ওকে, কোনো কিছুর 100% কখনোই কভার করা সম্ভব না। সে আপনি নেটিভ স্পিকার হলেও পারবেন না, হ্যাঁ, নেটিভ হলেও পারবেন না। স্যার ক্লাস কি রেকর্ড থাকবে? জি ভাই, ক্লাস রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে। স্যার আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এ ভর্তি আছি। আচ্ছা আচ্ছা। আর সৈকত ভাই বলতেছেন আমরা ফ্লিপ রিভিউ পড়তাম। জি ভাই, আমিও এরকম করে পড়তাম ভাই। হ্যাঁ, তাই যে দেখবেন আপনারা, আমি 2017 সালে যখন ইউটিউবে ভিডিও করি তখন আমিও এরকম ভুলভাল অনেক উচ্চারণ দিতাম। আমি একদম শতভাগ সঠিক করছি তা না, চেষ্টা করতেছি আর কি, বুঝছেন, লাইফ লং প্রসেস। আচ্ছা, তাহলে যারা যুক্ত হতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এইবার আসেন বাবা, এখন আমরা যেটা দেখতেছি এইটাও প্রেপোজিশনস অফ মুভমেন্ট, গতি বোঝানোর জন্য প্রেপোজিশন গুলো যেভাবে আমরা ব্যবহার করব তার মধ্যে একটা হচ্ছে ও এফ এফ, অফ। এই অফটা আমরা কিভাবে ব্যবহার করব দেখেন, সাধারণত স্থির অবস্থা থেকে, এখানে মাথায় রাখতে হবে কিন্তু, স্থির অবস্থা থেকে নিচে পড়ে যাওয়া বা পতিত হওয়া বা নিচে পতিত হয়ে, এইখানে আমি একটু লিখে দিই, এটাকে আর একটু ক্লিয়ার করে দিই, তাহলে আপনাদের জন্য আরো বেটার হবে। নিচে পতিত হয়ে, পড়ে গিয়ে, হয়ে থেমে যাওয়া বোঝালে বা বোঝাতে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু মাথায় রাখবো। ধরে নেন এই যে এই বাচ্চাটাকে আপনারা দেখতে পাচ্ছেন, যে এই ছেলেটা ধরে নেন এই দেয়ালের উপরে বসে রয়েছিল, সে এখন মনে করেন বাড়ির যে মালিক, উচ্চারণ একটা ক্লাস নেওয়া যায়। সামুল আলম ভাই, আমার নিজের উচ্চারণ তো শতভাগ নেটিভ না, আমি উচ্চারণের ক্লাস কি নিব? তবে হ্যাঁ, আমাদের খুব শীঘ্রই ঈদের পরে আর কি, আমি ঈদের পরে বললে অনেকে আমার বকা টাকা দেন, অনেকে তো কয়েকবার মেসেজ করছেন যে ভাই আপনি কি সেই আওয়ামী লীগের আমলে বিএনপির আন্দোলনের মতো শুরু করছেন নাকি, খালি ঈদের পরে কোন মিয়া জীবনে কোনো কোর্স টোর্স চালু করলেন না? না ভাই, এবার সত্যি সত্যি ইনশাল্লাহ ঈদের পরে আমাদের ইনশাল্লাহ একটা স্পোকেনের ব্যাচ আসতেছে। তো ওইখানে আপনাদের সাথে যিনি ক্লাস নেবেন তার প্রোনাউন্সিয়েশন শুনলে খুব মজা পাবেন, শুনতেই মনে চাইবে ইনশাল্লাহ। তার মাধ্যমে আপনারা বেশ কিছু ক্লাস পাবেন আর কি। আচ্ছা, সো ডিয়ার, আমরা ধরে নেন বলতেছি এটা আমাদের হচ্ছে রিফাত ভাই। তো রিফাত মনে করেন দেয়ালের উপরে বসে রয়েছিল, এবার বাড়িওয়ালা আইসা ওরে দৌড়ানি দিল, বা ধরে নেন কেউ একজন দৌড়ানি দিল, বেটা নাম। দেয়ালের উপর থেকে রিফাত ভাই করলো কি, দেয়ালের উপর থেকে লাফ দিয়ে নিচে নাইমা গেল। এই যে দেখেন কোন একটা জায়গায় স্থির ছিল, সে দেয়ালের উপরে স্থির ছিল, ওইখান থেকে নেমে যদি আবার সে স্থির হয়ে যায়, তার মানে স্থির অবস্থা থেকে নেমে স্থির হয়ে যাওয়া বোঝানোর জন্য মাথায় রাখতে হবে কিন্তু, কোনো কিছু স্থির ছিল নেমে গিয়ে আবার স্থির হয়ে গেছে, এইরকম সিচুয়েশন বোঝালে আমরা ব্যবহার করব অফ। অন্যদিকে যদি কন্টিনিউয়াসলি, হ্যাঁ এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি কন্টিনিউয়াসলি কোনো কিছু নামছে এরকম বোঝায়, যে কোনো কিছু জাস্ট মনে করেন নামতেছে এইরকম বোঝালে ব্যবহার করতে হবে ডাউন। আপনি বলতেছেন যে সে সিঁড়ি থেকে নামতেছে, স্যার কোন ঈদ? কি বলেন রে ভাই? আচ্ছা, এই যে রোজার ঈদ, অনেকে বলে বড় ঈদ। স্যার বিমান নামার সময় টেক অফ হয়, ভাই ওগুলো হচ্ছে গ্রুপ ভার্ব নিয়ে আপনাদের সাথে ক্লাস হবে ইনশাল্লাহ। স্যার আপনার বই পাবলিশ করবেন, একটু লেট হবে ভাই, আরো কিছুদিন সময় লাগবে। ওকে, আচ্ছা, আমাদের কিছু ফটোকপি করা বই ছিল আর কি, এগুলো আপাতত আমরা দিচ্ছি না, ঠিক আছে ডিয়ার?
টিচার্স ব্যাচ শুরু হবে, টিচার্স ব্যাচটা শুরু করবো আমরা ভাই, দেরি হবে আর কি, আরো 2-3 মাস। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি ভাই, তাহলে দেখেন কোনো কিছু স্থির অবস্থায় ছিল, ওইখান থেকে নেমে আবার স্থির হয়ে গেছে বোঝানোর জন্য আমরা ব্যবহার করব OFF। অন্যদিকে কোনো কিছু কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতেছে যদি এরকম বোঝায় তাহলে ব্যবহার করতে হবে ডাউন। ওকে, একটু পরে বুঝতে পারবেন এগুলোর ব্যবহার ইনশাআল্লাহ। এবার চলে আসেন ইনটু। সাধারণত বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে গেলে আমাদের সেই ক্ষেত্রে ব্যবহার করতে হয় ইনটু। এই যে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা একটা টেন্ট বা তাঁবুর মধ্যে প্রবেশ করছে। এই যে আমরা দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি যারা বাহির থেকে তাঁবু বা টেন্টের ভেতরে প্রবেশ করছে। বাহির থেকে ভেতরে যখন প্রবেশ করা বোঝায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ইনটু ব্যবহার করি। তাহলে বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝাতে ইনটু ব্যবহৃত হয়। ওকে ডিয়ার, তো আমরা সাধারণত এটাকে এইভাবে বলতে পারি যে ধরে নেন এটা কোনো একটা কিছু, একটা তাঁবু হোক বা কোনো কিছু হোক, বাহির থেকে যদি কোনো কিছু ভিতরে প্রবেশ করে তাহলে আমরা ব্যবহার করি ইনটু। অন্যদিকে ভেতর থেকে যদি বাহিরে যাওয়া বোঝায় তাহলে আমরা ব্যবহার করি আউট অফ। ঠিক আছে, তাইলে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমরা এখানে দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছি, সো আমরা এখানে ব্যবহার করেছি দে, হি না, দে আর গোয়িং ইনটু দ্য টেন্ট। এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, হ্যাঁ এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা যদি এখানে গোয়িং না লিখে আমি যদি এইভাবে লিখতাম, এটা আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, বিসিএস এরকম একটা প্রশ্ন আসছিল, দেখে আপনারা উত্তর দিতে পারেন কিনা। আমি যদি এইভাবে লিখতাম হি ইজ এন্টারিং, হি ইজ এন্টারিং ড্যাশ দ্য রুম, আপনারা আমাকে একটু বলার চেষ্টা করেন তো, দেখে এটা বলতে পারেন কিনা। আচ্ছা এই জায়গাটাতে আমরা ইনটু লিখবো নাকি আউট অফ লিখবো নাকি কিছুই লিখবো না, দেখি কে উত্তর দিতে পারেন। অন্তিম আশিক ভাই, ওয়ালাইকুম আসসালাম, ইফতারির দাওয়াত রইল নেক্সট শুক্রবারে। হ্যাঁ ইনশাল্লাহ অন্তিম ভাই, নেক্সট শুক্রবারে রাজশাহীতে থাকলে আপনার সাথে ইফতার হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা দেখি আপনারা একটু চেষ্টা করেন তো, দেখি এটা কে বলতে পারেন কুইকলি। হ্যাঁ মনোয়ার হোসেন মনির ভাই বলতেছেন যে এন্টারের পরে ইনটু বসে না, এখানে একটা ঘটনা আছে, আমি সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ সেটা নিয়ে কথা বলবো আমি ইনশাল্লাহ। আচ্ছা কিছুই না, এই তো মাশাআল্লাহ, অনেকে বলতেছেন লিখবো, কেউ বলছেন নাথিং, রেখা বলছেন কিছুই না, কিচ্ছু হবে না। জি এইখানে আপনি কিছু লিখতে পারবেন না, এখানে একটা ক্রস হবে। মাথায় রাখবেন প্রবেশ অর্থে, মাথায় রাখবো আমরা প্রবেশ অর্থে এন্টার এর পরে ইনটু বসে না। দেখেন এন্টার শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রবেশ করা, এন্টার মানেই প্রবেশ করা, আর প্রবেশ করা মানে বাহির থেকে ভেতরের দিকে যাওয়া। এন্টার শব্দটার বাংলা অর্থ হলো প্রবেশ করা, প্রবেশ করা মানে কি বাহির থেকে ভেতরে যাওয়া। এর সাথে যদি আপনি আবারও ইনটু শব্দটা ব্যবহার করেন তাহলে এটা হবে বাহুল্য দোষ বা রিডান্ডান্সি। তাই প্রবেশ অর্থে এন্টারের পরে ইনটু বসে না। তবে ঘটনা আছে একটা, কেউ যদি কোনো চুক্তির মধ্যে কোনো শেয়ারে প্রবেশ করা বোঝায় সেক্ষেত্রে আমরা এন্টারের পরে ইনটু লিখতে পারবো। যেমন ধরে নেন আমি, তালহা ভাই, প্রণব দাদা আর মিজানুর রহমান ভাই আমরা একটা শেয়ারে বিজনেস করেছি, তো আমরা চারজন মিলে বিজনেস ভালোভাবে চালাচ্ছি, কিন্তু এখন আমাদের মনে করেন আরেকজন লোক দরকার। তখন ধরে নেন আমাদের এই যে তৌফিকা নাইম উনি আমাদের সাথে যুক্ত হতে চাইলো, তখন আমরা বললাম যে ঠিক আছে আপনি আমাদের সাথে এন্টার করতে পারেন, আমাদের সাথে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এত টাকা দিতে হবে, হ্যাঁ দিয়ে আপনি আমাদের সাথে ব্যবসায় অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ তো এই যে দেখেন যখন উনি আমাদের ব্যবসায় বা আমাদের শেয়ারে অন্তর্ভুক্ত হলো বা প্রবেশ করলো সেক্ষেত্রে আপনি এন্টারের পর ইনটু লিখতে পারবেন। ঠিক আছে, কিন্তু যখন কোনো কিছুর বাহির থেকে ভেতরে প্রবেশ করা বোঝায়, এন্টার মানেই হলো প্রবেশ করা, এরপরে যদি আবার আপনি ইনটু শব্দটা ব্যবহার করেন সেটা রিডান্ডান্সি বা বাহুল্য দোষ হয়ে যাবে। ঠিক আছে ডিয়ার, ইমরান খান ভাই বলতেছেন আমিও, আচ্ছা ভাই ঠিক আছে আপনিও। আচ্ছা তাহলে আমরা এটা পারবো ইনশাল্লাহ। এইবার দেখেন আউট অফ, এই আউট অফ শব্দটা আমরা কখন ব্যবহার করব? আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছেলে এই যে টেন্ট বা তাঁবু থেকে বের হয়ে যাচ্ছে, তাহলে আগে ভেতরে যাওয়া বোঝাচ্ছিল, এখন ভেতর থেকে বাইরে আসা বোঝাচ্ছে।
সো আমরা এখানে যে জিনিসটা মাথায় রাখবো, আমরা ভেতর থেকে বাইরে যাওয়া বোঝাতে, সাধারণত ভেতর থেকে বাইরে যাওয়া বোঝাতে আউট অফ বসে। যেমন ধরে নেন এই ছেলের নাম হলো জ্যাক, আমাদের বাংলাদেশি ভাইরা জ্যাকের নাম শুনলে আবার রোজ রে খোঁজে, বিশেষ করে টাইটানিক মুভি দেখার পর থেকে আর কি। আমরা যদি বলি দেখেন জ্যাক ইজ কামিং আউট অফ দ্য টেন্ট, জ্যাক টেন্ট বা তাঁবুটার বাইরে আসছে, এই যে ছিল ভিতরে, ভেতর থেকে বাইরে আসা বোঝাচ্ছে। সো আমাদেরকে লিখতে হচ্ছে আউট অফ। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, হ্যাঁ আশা করি এতটুকু বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। তাহলে এইভাবে আমরা দেখেন খুব ইজিলি এই যে প্রিপোজিশনস অফ মুভমেন্ট যেগুলো আছে এগুলো আমরা কভার করতে পারি। ঠিক আছে ডিয়ার, এই পর্যন্ত ইনশাআল্লাহ আশা করি কারো কোনো সমস্যা হবে না। তো আপনাদেরকে আরেকবার বলে দিই, আমাদের পার্টস অফ স্পিচ কোর্সের সাথে যুক্ত হতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। এইবার আমরা জাস্ট দেখে হ্যাঁ আমরা এখানে জাস্ট কিছু প্রিপোজিশনস দেখতে পাচ্ছি। এবার আপনাদের পালা, আপনারা আমাকে বলবেন, আমি দেন এগুলোর শূন্যস্থানগুলো পূর্ণ করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আ বার্ড ফ্লু ড্যাশ আওয়ার হেড, এটা আওয়ার হেডস হবে। বুঝতে পারতেছেন আমরা একটু আগে এটা বলে ফেলছি যে কোনো কিছুর এক পাশ থেকে আরেক পাশে উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে হ্যাঁ সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হয় ওভার। ওকে ডিয়ার, ওভার। তাহলে এইখানে আমরা ব্যবহার করব ওভার। আ বার্ড ফ্লু ওভার আওয়ার হেডস। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, মনোয়ার ভাই, মেহেদি হাসান ভাই, রিফাত ভাই, নাসিমা ইসলাম, হাসান হাওলাদার সহ সবাই কারেক্ট আনসার লিখছেন। থ্যাঙ্কস আ জিলিয়ন ডিয়ার, এটা আপনারা পারেন। এবার আসেন আমরা যদি বলি দ্য জ্যাকফ্রুট ফেল ড্যাশ দ্য ট্রি, দ্য জ্যাকফ্রুট ফেল ড্যাশ দ্য ট্রি। রিদওয়ান ভাই, এই তো ধন্যবাদ। মাসুদ রানা ভাই, আচ্ছা মাসুদ রানা একটা মারাত্মক সিরিয়াল আর কি, আমার খুব পছন্দের একটা ডিটেকটিভ সিরিজ ছিল, ছোটবেলায় পড়ছি। মাসুদ রানা ভাই আপনি পড়ছেন কিনা জানি না। আচ্ছা তাহলে দেখেন আমরা যখন বলছি দ্য জ্যাকফ্রুট, জ্যাকফ্রুট মানে আমরা সবাই জানি কাঁঠাল, হ্যাঁ। দ্য জ্যাকফ্রুট ফেল ড্যাশ দ্য ট্রি, তাহলে আমি কি বলছিলাম দেখেন যে ধরে নেন কোনো কিছু স্থির অবস্থায় আছে, হ্যাঁ ধরে নিলাম আমরা এটা একটা গাছ, এখানে একটা কাঁঠাল আছে আর কি। আমি আসলে তো সুন্দর ছবি আঁকি, এখান থেকে কোনো কিছু যদি নিচে পড়ে যায়, হ্যাঁ নিচে পড়ে গেছে, তাহলে আমরা কি লিখবো, আমরা লিখবো অফ। হ্যাঁ স্থির ছিল, স্থির থেকে পড়ে নিচে এসে আবার স্থির হয়ে গেছে, তবে কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়ছে 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 বা পড়াটা চলমান আছে, যদি এরকম বোঝায় তাহলে আমাদেরকে লিখতে হবে ডাউন। অন্যদিকে কোনো কিছু কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠতেছে যদি বোঝায় তাহলে আমাদেরকে লিখতে হবে আপ। তাহলে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠা বোঝালে আপ, কন্টিনিউয়াসলি নিচের দিকে নামা বোঝালে ডাউন। এই তো মাশাআল্লাহ, তালহা, রিদওয়ান, শরীফুল ইসলাম ভাই, গোলাম রব্বানী ভাই, মিজানুর রহমান ভাই, আপনারা সবাই বস। ঠিক আছে, এই যে হয়ে গেছে। তাহলে দেখেন দ্য জ্যাকফ্রুট ফেল অফ দ্য ট্রি, কাঁঠালটা গাছ থেকে নিচে পড়লো, নিচে পড়লো মানে পড়ে থেমে গেছে, তাই না। এইবার আসেন তো বাবা, আমরা যদি বলি when an angry dog chased him, যখন তাকে একটা পাগলা কুকুর বা রাগান্বিত কুকুর দৌড়ানি দিল, তখন রানা jumped dash the wall। এখন রানারে যখন দৌড়ানি দিছে একটা কুকুর, তখন রানা কি করলো, আচ্ছা এইখানে ইন্টারেস্টিং ঘটনা আছে। এইবার আমি পুরো প্রক্রিয়াটাকে সাধারণত আমার স্টুডেন্টসদেরকে আমি যখন prepositions of movement পড়াই বা শেখাই বা শেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমি তাদেরকে একটা ছবি এঁকে বোঝাই দিই আর কি। হ্যাঁ তাদেরকে আমি একটা ছবি এঁকে দেখাই যে ধরে নেন এটা একটা মেয়ে, হ্যাঁ ধরে নেন এটা একটা মেয়ে, আমি তো খুব সুন্দর ছবি আঁকি, ছবি আঁকার পর নিজেই নিজের প্রেমে পড়ে যায় যে কত সুন্দর ছবি আঁকলাম। হ্যাঁ আপনারা সাবধানে থাকেন, প্রেমে পড়া যাবে না বুড়া মানুষের। তাহলে বাবা ধরে নেন একটা মেয়ে, এর পায়ের কাছে একটা তেলাপোকা চলে আসছে, তেলাপোকা কেমনে আঁকে, হ্যাঁ এই ধরে নেন এটা একটা তেলাপোকা আর কি, কি আঁকলাম, তেলাপোকা না কাঁকড়া, হ্যাঁ আচ্ছা একটা তেলাপোকা ধরে নেন এই মেয়েটার কাছে আসছে, মেয়েটার একটা নাম দিলাম আমরা, কি নাম দিব, ধরে নেন এটা আমার ভাগ্নির নামে নাম দিলাম মিম। একটা তেলাপোকা মিমের পায়ের কাছে আসছে, মিম ওরে বাবারে মারে গেছিরে বইলা এই তেলাপোকাটাকে দেখার সাথে সাথে ধরে নেন মিম কি করছে, লাফ দিয়ে একটা টেবিলের উপর উঠে গেছে। মিম কি করছে, লাফ দিয়ে একটা টেবিলের উপরে উঠে গেছে। দেখেন এই যে আমাদের মিম লাফ দিয়ে নিচ থেকে উপরে উঠে গেছে, কোনো কিছু স্থির অবস্থা থেকে লাফ দিয়ে উপরে উঠে যদি আবার স্থির হয়ে যায়, মাইন্ড ইট, নিচে স্থির ছিল উপরে উঠে স্থির হয়ে গেছে, তাইলে এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে
অন টু। ওকে, তাহলে ধরে নেন আমি নিচে ছিলাম, আমি লাফ দিয়ে কোনো কিছুর উপরে উঠে গেছি, তার মানে এটা হবে অন টু। অন টু, হ্যাঁ, অন টু। তাহলে আমরা বলবো মিম জাম্পড অনটু দ্য টেবল। এবার ধরে নেন একটা তেলাপোকা দেখা মিম টেবিলের উপরে উঠছিল, কিন্তু ওর দুর্ভাগ্য হলো উপরে তার জন্য 10টা তেলাপোকা ওয়েট করতেছিল আর 2টা টিকটিকি। এবার সে উপর থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল। এখন দেখেন উপরে স্থির ছিল, নিচে যখন নাইমা গেছে, নিচে নাইমা কি সে স্থির হয়ে গেছে না বাবা? তাহলে উপরে ছিল সে স্থির, আবার যখন নিচে নামছে আবার স্থির হয়ে গেছে। তাহলে উপর থেকে নিচে নেমে যদি স্থির হয়ে যায় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অফ। অন্যদিকে যদি কন্টিনিউয়াসলি কেউ নিচের দিকে পড়ছে 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 বা কোনো কিছু ফল করছে ফল করছে ফল করছে এরকম বোঝায়, সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয় বাবা? আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি ডাউন। আর যদি মনে করেন আমাদের এই মিম ইয়ালি বলে একটা লাভ দিছে, মাধ্যাকর্ষণ শক্তি তার শরীরে কাজ করতেছে না, সে অনবরত উপরে উঠতেছে 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 আর কি জাদুর সাহায্যে, তাহলে এটা হবে আপ। ওকে, তাহলে কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠলে আপ, উপর থেকে নিচে নেমে স্টপ হয়ে গেলে অফ, উপর থেকে নিচের দিকে কন্টিনিউয়াসলি নামতেছে বা চলমান অবস্থা বোঝাচ্ছে এরকম বোঝালে ডাউন, আর উপরে উঠে থেমে গেছে বোঝালে অন টু। আর যদি এরকম হয় যে আমাদের মিম হচ্ছে মারাত্মক শক্তিশালী একটা মেয়ে, হ্যাভি শক্তি, অনেক এনার্জি শরীরে, হ্যাঁ, সে এই এক পাশ থেকে লাফ দিয়ে আরেক পাশে পার হয়ে গেছে। তো দেখেন কোনো কিছু বাধার উপর দিয়ে বা কোনো কিছুর উপর দিয়ে উচ্চতার দিক থেকে পার হয়ে স্পর্শ না করা বা সমতল কোনো কিছুর উপর দিয়ে যাওয়া নয়, বরং উপর দিয়ে পার হয়ে যাওয়া যদি বোঝায় সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হচ্ছে ওভার। আর অন্যদিকে যদি এইরকম হতো, অন্যদিকে যদি এরকম হতো যে সে টেবিলের নিচ দিয়ে হামাগুড়ি দিয়ে অথবা ক্রল করে, ক্রল করা মানে হচ্ছে দেখবেন এই যে হামাগুড়ি দেওয়া আর কি, সাধারণত যোদ্ধাদেরকে দেখি আমরা যে এটা ক্রল করে যাওয়া বা নিচ দিয়ে যাওয়া বোঝালে সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আন্ডার। ওকে ডিয়ার, আমরা অনেক কিছু বুঝে ফেলছি ইনশাল্লাহ। তাহলে আমি আপনাদেরকে আরেকবার মনে করাই দিই, কোনো কিছুর উপর দিয়ে পার হয়ে যাওয়া বোঝালে ওভার, লাফ দিয়ে উপরে স্টপ হয়ে যাওয়া বা উপরে উঠে থেমে যাওয়া বোঝালে অন টু, উপর থেকে নিচে নেমে থেমে যাওয়া বোঝালে অফ, কন্টিনিউয়াসলি নিচের দিকে নামলে ডাউন, কন্টিনিউয়াসলি উপরের দিকে উঠলে আপ, কোনো কিছুর নিচ দিয়ে যাওয়া বোঝালে ব্যবহৃত হবে আন্ডার। তবে একটা জিনিস আমি এখানে লিখতে মানে ছবি আঁকতে পারি নাই, তবে আমি আপনাদেরকে লিখে দেখাই দিই, কারণ আমি এটা ছবি আঁকতে পারবো না বাবা। আমার ছবি আঁকি মানে আমি সব কিছুরই ছবি আঁকতে পারি এরকম না। আমরা যদি এভাবে বলি যে কোনো কিছুর পাশ দিয়ে, কোনো কিছুর পাশ দিয়ে চলার গতি বোঝালে, ধরেন গতিশীল অবস্থায় কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো ফাস্ট, ফাস্ট এই প্রেপোজিশনটা। হ্যাঁ, এই প্রেপোজিশনটা অনেকে হয়তো জানেও না। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি খেয়াল করেন দেখবেন 40th BCS 40তম BCS এ এই পাস্ট প্রেপোজিশনসটা এসেছিল। তাহলে কোনো কিছুর পাশ দিয়ে চলার গতি বা যাওয়ার গতি যদি বোঝায় সেক্ষেত্রে আপনি পাস্ট ব্যবহার করতে পারবেন, অ্যাজ ওয়েল অ্যাজ অনেকের এখানে বিসাইড ব্যবহার করে আপনি এটাও ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে ফার্স্ট বা বিসাইড বসে। আচ্ছা, আই হোপ এতটুকু বুঝা ফেলাইছেন। এইবার আসেন, আমরা যখন বললাম রানারে যখন একটা পাগলা কুকুর দৌড়ানি দিল বা একটা রাগান্বিত কুকুর বা কুত্তা বলেন, ডিওজি সাহেব বলেন, ডিওজি সাহেব যখন দৌড়ানি দিছে তখন রানা করছে কি লাফ দিয়ে। হ্যাঁ, ধরেন এবার একটা পুরুষ মানুষ আঁকা শেখাই, এই যে একটা পুরুষ মানুষ আঁকতে গেলে উপরে দিতে হয় রসগোল্লা, নিচে সমুচা, তাই না? চোক্কা দিকটা একটু নিচের দিকে দিবেন, দিয়ে দুটো ঠ্যাং আর দুটো হাত দিয়ে দিবেন, এই যে হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রানা। ধরেন রানার একটা কুত্তা দৌড়ানি দিছে, রানা করছে কি বাবারে মারে গেছি রে বইলা, ধরেন এটা একটা ওয়াল, রানা লাফ দিয়ে ওয়ালের উপরে উঠা স্টপ হয়ে গেছে, যে কুকুর যতক্ষণ না যায় আমি দেয়ালের উপরেই থাকবো। তাহলে কোনো কিছুর নিচ থেকে উপরে স্টপ হয়ে যাওয়া বোঝালে কি বোঝায়, কি বসে বাবা? অন টু। সো ডেফিনেটলি আমরা এই জায়গাটাতে লিখবো অন টু। কেমন আছেন যশোর ডিস্ট্রিক্ট? আচ্ছা আচ্ছা, কবিরুল ভাই ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। জাকিয়া হোসেন ওয়ালাইকুম আসসালাম। এই তো আমাদের তৌফিকা নাইম লিখে ফেলছেন অন টু, থ্যাংক ইউ। আচ্ছা মাশাআল্লাহ, এই যে দেখছেন আপনারা ভালো পারেন। তাহলে বাবা আসেন আমরা একটু জাম্প করি পরের অংশটাতে, এই লাইন শেষ। আচ্ছা, এইবার এটা আপনাদের পালা। হ্যাঁ, আমি অবশ্যই এর আগেও কয়েকবার এটা নিয়ে কথা বলেছিলাম, দেখি আপনারা বল ধরতে পারেন কিনা। দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিস
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামগুলো, আর গোয়িং ড্যাশ ডে বাই ডে। হ্যাঁ, যদিও আলহামদুলিল্লাহ প্রতি বছরে মানে প্রতি রমজান আসলে জিনিসপত্রের দাম যেই হারে বাড়ে, এবার আল্লাহ রাসূলের রহমতে ওইভাবে বাড়ে নাই, শুধু মনে হয় লেবুর দাম ছাড়া। তারপর আমরা একটা লাইন লিখে রেখেছি, দ্য প্রাইসেস অফ ডেইলি কমোডিটিজ আর গোয়িং ড্যাশ ডে বাই ডে। সো ট্রাই টু রাইট ডাউন দ্য কারেক্ট আনসার। তৌফিকা নাইম, ইউ আর সো ফাস্ট, মাশাআল্লাহ। তৌফিকা নাইম, মেহেদি হাসান ভাই, হাবিবুর রহমান হাবিব ভাই, মাশাআল্লাহ, আপনারা তো ছোটবেলা থেকেই বস। হ্যাঁ, ডেফিনেটলি আমরা এই জায়গাটাতে আপ লিখবো, কারণ আমরা বলেছিলাম কন্টিনিউয়াসলি উপরে ওঠা বোঝালে আপ বসে, অন্যদিকে কন্টিনিউয়াসলি নিচের দিকে নামা বোঝালে ডাউন বসে। ওকে ডিয়ার, মাশাআল্লাহ, দুর্দান্ত দুর্দান্ত লিখছেন, থ্যাংক ইউ। সো এটা হবে আপ। এবার আমরা যদি এভাবে বলি বাবা, ফর ইনফ্লেশন, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি। For inflation, মুদ্রাস্ফীতির কারণে the living standard of the poor people is going dash day by day. মুদ্রাস্ফীতির কারণে, হ্যাঁ, গরিব মানুষের জীবনযাত্রার যে মান সেটা দিনে দিনে, আপনারা বলবেন এটা। হ্যাঁ, ধন্যবাদ শাহবাজ ভাই, গোলাম রব্বানী ভাই, আলাউদ্দিন হোসেন মুন্না ভাই, মশিউর রহমান রিফাত, ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় রিফাত ভাই, এই তো বাবা, এই আপনারা পারেন, মাশাআল্লাহ। তাহলে আমরা যেটা বলছিলাম, কোনো কিছু যখন কন্টিনিউয়াসলি নিচের দিকে নামে, তো মুদ্রাস্ফীতির কারণে দেশের মানুষের যেই বা গরিব মানুষের জীবনযাত্রার মান নিচের দিকে নামতেছে। ঠিক আছে, মারুফ ভাই, আপনি বেঁচে আছেন দাদা? আচ্ছা, ধন্যবাদ। আব্দুর রহমান, আব্দুর রৌফ ভাই, মিজানুর রহমান ভাই, আলাউদ্দিন ভাই, মাহাদি হাসান ভাই, আবু হারেস ভাই, বড় ভাই, আচ্ছা, রাসেল ভাই, শহীদুল ইসলাম ভাই, এই তো ওস্তাদ, মাশাআল্লাহ, এই তো আপনারা পারেন, তাহলে হয়ে গেছে। এবার দেখেন, এখানে আমরা একটা বিষয় দেখবো আর কি, সেটা আমরা অবশ্যই এটা ইতিমধ্যে দেখে ফেলছি, আপনাদের ডেফিনেটলি মনে আছে। হ্যাঁ, আমরা এই যে একটু আগে দেখে আসছি, এটা এই যে আমরা দেখে আসছি ভাই। হ্যাঁ, আপনাদের মনে আছে না, আমরা কি বললাম, যে কোনো কিছু যদি ভেতর থেকে বাহিরে যায়, কোনো কিছু যদি ভেতর থেকে বাইরের দিকে যায়, ধরে নেন এটা হলো একটা ক্রিকেট খেলার স্টেডিয়াম, এটা হলো জাস্ট পিচ, এটা হলো গ্রাউন্ড। এখন ধরে নেন আমাদের মুস্তাফিজুর রহমান ভাই, সে বোলিং করছে, ব্যাটসম্যান এত জোরে মনে করেন বলে হিট করছে যে এই বল একবারে উড়ে গিয়ে আপনার গ্রাউন্ডের বাইরে চলে গেছে। তাহলে আমরা যদি বলি যে মুস্তাফিজুর রহমানের প্রথম বলটাই 6 হওয়ার সাথে সাথে সেটা গ্রাউন্ডের বাইরে চলে গেল, একদম স্টেডিয়ামের বাইরে চলে গেল। তো স্টেডিয়ামের বাইরে চলে গেছে মানে কি, তার মানে ছিল ভেতরে, চলে গেছে বাইরে। এই যে আমরা পিকচার দিয়ে দেখছিলাম যে একটা বাচ্চা টেন্টের ভিতরে ছিল, কিন্তু টেন্ট থেকে সে বের হয়ে যাচ্ছে। তাহলে ভেতর থেকে বাইরে যাওয়া বোঝালে কি ব্যবহৃত হয় বাবা, কি বসে? এই তো, সাব্বাস, বুঝে ফেলছেন, মাশাআল্লাহ। তাহলে এটা মনে হয় না আমাদের আর বলার কোনো অপেক্ষা থাকে, বলার কোনো অপেক্ষা রাখে, এটা অটো পাস, এই জায়গাতে সবাই পাস। তাহলে এই যে দেখেন, আমরা যখন বলছি the first ball, the very first ball or the first ball of Mustafizur Rahman went dash the ground with a huge six. এখন ঘটনা হচ্ছে কি, যারা ক্রিকেট খেলা সম্পর্কে ধারণা রাখে না, এরা আবার এই জায়গাটা টেনশনে পড়ে যাবে, কারণ 6 হলে একটা বল 6 হওয়ার সাথে সাথে সেটা কি গ্রাউন্ডের বাইরে যাইতে পারে, নাকি 6 হলে গ্রাউন্ডের ভেতরে আসে? ঠিক আছে, তাহলে ফার্স্ট বল যখন 6 হয়ে গেল, তার মানে এটা গ্রাউন্ডের বাইরে চলে গেছে। তাহলে ভেতর থেকে বাইরে যাওয়া বোঝাতে undoubtedly, without any hesitation, you can tick number C, out of। এই তো আমাদের আবির ভাই, ধন্যবাদ। তাহলে এগুলো আমরা বলতে পারি, হ্যাঁ, এগুলো আমাদের পারা যাবে ইনশাআল্লাহ, এই পর্যন্ত সমস্যা হওয়ার সুযোগ নেই। ঠিক আছে ডিয়ার, এবার আসেন, আমরা এটা জাস্ট আপনাদের জন্য দিয়ে রেখেছি, এটা একটা মনে করেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনই আর কি। আপনারা এই প্রশ্নটা ধরতে পারেন কিনা, হ্যাঁ, আপনাদেরকে একটু মনে করাই দেই, এখানে লেখা আছে রান, রান মানে হচ্ছে দৌড়ানো। হ্যাঁ, আপনাকে এটা একটু মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়ে আসছেন আপনারা, এখানে আপনারা পড়ে আসছেন যে রান আফটার, এরপরে আসতেছে হ্যাঙ্কার আফটার,
অনেকে দেখবেন এই আফটার জায়গায় বিহাইন্ডও ব্যবহার করে, এর মানে হলো পিছু ছোটা। কোনো কিছুর পেছনে ছোটা বোঝাতে আমরা সাধারণত রান আফটার, হ্যাঙ্কার আফটার এই শব্দগুলো ব্যবহার করি। ওকে, সৈকত ভাই অলরেডি লিখে ফেলছেন, মেহেদি ভাই, রেদওয়ান ভাই, নুরুন নাহার, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা যখন বলবো যে ডোন্ট রান আফটার নেম এন্ড ফেম, হ্যাঁ, খ্যাতির পেছনে ছুটো না, ঠিক আছে, খ্যাতির পেছনে ছোটার দরকার নাই, কাজ করতে থাকো, খ্যাতি আইসা তোমাকে ধরা দেবে, ঠিক আছে। এই তো জাকিয়া লিখে ফেলছেন, থ্যাংক ইউ, মাশাআল্লাহ, আপনারা তো পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ, যেটা হয়ে গেছে। ওয়াও, এইবার এখানে একটা মারাত্মক ইন্টারেস্টিং ঘটনা আছে, আপনাদের সাথে আমি একটু লিখে দেই। এটা হলো টু নাকি টুয়ার্ডস। এখন প্রশ্ন হচ্ছে আপনি কি টু লিখবেন নাকি টুয়ার্ডস লিখবেন, কোনটা লিখবেন? আসেন এই বিষয়টাকে আমরা খুব মজা করে জেনে নেই। হ্যাঁ, আমরা মাথায় রাখবো নির্দিষ্ট গন্তব্য, যখন ডেস্টিনেশনটা ফিক্সড হয় বা নির্দিষ্ট হয় তখন আমাদেরকে লিখতে হয় টু, আর যখন অনির্দিষ্ট, অনির্দিষ্ট গন্তব্য বোঝানো হবে তখন আমরা লিখব টুয়ার্ডস। তাহলে নির্দিষ্ট আর অনির্দিষ্টর মধ্যে পার্থক্যটা যদি ধরতে পারেন তাহলে আর ইনশাআল্লাহ ঝামেলা হবে না। ধরেন আমি হচ্ছে গিয়ে আমার সাথে কারো উদাহরণ দিই, ধরে নেন আমার সাথে রিদওয়ান ভাইয়ের দেখা আর কি। হ্যাঁ, কোথায় দেখা? ধরে নেন নীলক্ষেতে দেখা আর কি তার সাথে আমার। তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বা সাইকেল চালায় যাচ্ছি, তো উনি আমার জিজ্ঞেস করলো যে ভাই কোথায় যাচ্ছেন? তখন আমি যদি তাকে বলি যে আমি টিএসসি তে যাচ্ছি, আপনারা আমাকে বলবেন এটা কি মানে সুনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট গন্তব্য? হ্যাঁ, তাহলে এটা সুনির্দিষ্ট বোঝায় নাকি অনির্দিষ্ট বোঝায়? আর অথবা আমি যদি তাকে এইভাবে বলতাম যে আমি টিএসসির দিকে যাচ্ছি, তাহলে খেয়াল করেন তো কোনটা হওয়া উচিত আসলে? আমি টিএসসি তে যাচ্ছি আর আমি টিএসসির দিকে যাচ্ছি, কোনটা সুনির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট? এ এবং বি নাম্বার সহ একটু লেখার চেষ্টা করি আমরা। হ্যাঁ, আমি কি এতে টু লিখবো নাকি টুয়ার্ডস লিখবো? আমি বি তে টু লিখবো নাকি টুয়ার্ডস লিখবো? আসলে আমার কোনটা লেখা উচিত, কোন ক্ষেত্রে, কোন জায়গাটাতে আমার টু লেখা উচিত আর কোন জায়গাটাতে টুয়ার্ডস? মাসুদ পারভেজ ভাই লিখছেন ফার্স্ট ওয়ান ইজ সার্টেন প্লেস, থ্যাংক ইউ। মশিউর রহমান রিফাত ভাই লিখছেন ডেফিনিট, এই তো মাশাআল্লাহ। তাহলে দেখেন আমি যখন বলছি যে ভাই আমি টিএসসি তে যাচ্ছি, তার মানে আমার কিন্তু ডেস্টিনেশন ফিক্সড। তাহলে কি হচ্ছে এটা দেখেন, আম গোয়িং টু টিএসসি, আমি টিএসসি তে যাচ্ছি। এবার আমি যখন বললাম যে ভাই আমি টিএসসি এর দিকে যাচ্ছি, ভাই আমি টিএসসি এর দিকে যাচ্ছি মানে কি আমি টিএসসি তেও যাইতে পারি, আমি ভাই দেখা গেছে মনে করেন যে আর্টস ফ্যাকাল্টি যেটা আছে আর্টস বিল্ডিং এদিকেও যাইতে পারি, আমি ওই দিক দিয়ে শাহবাগের দিকেও যাইতে পারি, আবার আমি ওই দিক দিয়ে মেট্রো স্টেশন যেটা আছে ঢাকা ইউনিভার্সিটি আমি সেদিকেও যাইতে পারি, ঠিক আছে, আবার আমি দেখা গেছে দোয়েল চত্বরের দিকেও যাইতে পারি। তো এইখানে দেখেন আমি যখন টিএসসির দিকে যাচ্ছি, আমি একবার ফিক্স করে বললাম না ভাই আমি কই যাচ্ছি ওই দিকে, এখন ঠিক ওইখানেই যাবো নাকি ডাইনে যাবো বামে যাবো পেছনে যাবো সামনে যাবো কোথায় যাবো এটা আমি বলি নাই। তাহলে এটা হয়ে যাচ্ছে আম গোয়িং টুয়ার্ডস টিএসসি। আশা করি ইনশাআল্লাহ এতটুকু আমরা বুঝে ফেলছি, এই জায়গাটাতে কারো কোনো সমস্যা হওয়ার সুযোগ নাই। শিউলি রানী রায়, এ নাম্বারে টু, বি নাম্বারে টুয়ার্ডস, এই তো ধন্যবাদ শিউলি রানী রায়, জাকিয়া থ্যাংক ইউ, এই তো মাশাআল্লাহ। তাহলে দেখেন হি ওয়াজ গোয়িং ড্যাশ কলেজ, তাহলে আমাদের এখানে অনির্দিষ্টতার কিছু নাই, সো আমরা এটাকে সুনির্দিষ্ট ধরে টু বললাম। বাট এইখানে একটা বাক্য আমি লিখে রাখছি দেখেন, আই এম নট শিওর অ্যাবাউট হিজ ডেস্টিনেশন। দেখেন এখানে বলাই হচ্ছে আই এম নট শিওর অ্যাবাউট হিজ ডেস্টিনেশন, আমি তার ডেস্টিনেশন সম্পর্কে শিওর না, আমি তো অনিশ্চিত, সে কই যাইতেছে কোথায় যাইতেছে আমি জানি না, আমার জানা নাই। তাহলে এক হচ্ছে কি আই এম নট শিওর,
পরের লাইনে আবার বলা হচ্ছে মেবি। এই মেবি কিন্তু আলাদা না, একসাথে লেখা হয়েছে। এই মেবি মানে হচ্ছে প্রবাবলি। আপনি এটাকে বলতে পারেন পসিবলি, আপনি এটাকে বলতে পারেন পারহ্যাপস, যেটাই বলেন বোঝাচ্ছে কি সম্ভবত। সম্ভবত দেখেন, আই এম নট শিওর আবার ইজ ডেস্টিনেশন, আমি তার ডেস্টিনেশন সম্পর্কে জানি না, আমার তো জানা নাই। মেবি হি ওয়াজ গোয়িং ড্যাশ কলেজ, হয়তো সে কলেজের দিকে যাচ্ছিল। এখন আমি যেহেতু হয়তো বলে ফেলাইছি, সো আমার ফিক্সড করে বলার কোনো সুযোগ নাই। সো আনডাউটেডলি আই হ্যাভ টু টিক নাম্বার সি। এই তো, তাহলে এটা কি হবে? টুয়ার্ডস, নট টু। এই তো মাশাআল্লাহ, শফিউল ভাই, মুকাদ্দেস ভাই, মাহাদি ভাই, আবু হারেস মিয়া ভাই সহ আর অনেকে কমেন্ট করছেন। সবার কমেন্ট পড়তে পারছি না, কুইকলি উপরের দিকে স্ক্রল হয়ে যাচ্ছে। এই তো শহীদুল ইসলাম ভাই, সজীব ভাই, আচ্ছা আচ্ছা, এই তো মাশাআল্লাহ, আপনারা পারেন এগুলো। হ্যাঁ, এগুলো বাচ্চাদের জিনিসপত্র, কিন্তু এগুলো নিয়ে পেরেশানি নাই। প্রণব দাদা, আচ্ছা এইবার দেখেন, এই যে বিসিএস এই প্রশ্নটাই আসছিল। হ্যাঁ, বিসিএস এই প্রশ্নটাই আসছিল, যেটা দেখে আমরা অনেকে বুঝি নাই। মজার ব্যাপার হচ্ছে কি, আমরা বিভিন্ন বই পড়ে আসছি, বাংলাদেশে প্রচলিত অনেক বই আছে। এই বইগুলো আমার মনে আছে, আমি ছোটবেলায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ে আসছি, অ্যাভয়েড বাই, অ্যাভয়েড বাই, অ্যাবাউন্ড উইথ, এরকম পড়ে আসছি। হ্যাঁ, লুক আফটার, লুক ইনটু, লুক ফর, অনেক পড়ে আসছি। গ্রুপ ভার্ব পড়ছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়ছি। ওইখানে আমাকে পড়ানো হয়েছে এন্টার ইনটু, মানে প্রবেশ করা, এন্টার ইনটু প্রবেশ করা। জন্মের মতো ঠাড়া মুখস্থ করে আসছি, জন্মের মতো, বুঝছেন? কিন্তু গিট্টুটা লাগছে কোন জায়গায় জানেন? এই যখন বিশেষ এই প্রশ্নটা আসছে। সো আপনারা একটু বলার চেষ্টা করেন তো, এই জায়গাটাতে কি হবে, এখানে কি হওয়া উচিত, কুইকলি বলেন। মাসুদ পারভেজ ভাই, আপনি আমার ভাই, এই জন্য আপনার কাছে ক্যারিজমেটিক ওয়ে মনে হয় ভাই। শিউলি রানী রায় সহ ইসরাত জাহান, মারুফ ভাই, নাসিমা ইসলাম, এই যে দেখছেন সবাই ধরে ফেলছেন। সো আমরা কি বলছিলাম, প্রবেশ করা অর্থে এন্টারের পরে নো প্রেপোজিশন দেয়া যাবে না। সো আনসার উইল বি ডি। ওকে, কিন্তু আমরা যদি বলি হি এন্টার্ড ড্যাশ আওয়ার বিজনেস with 25% শেয়ার, সে 25% শেয়ার সহ আমাদের ব্যবসাটাতে অংশগ্রহণ করলো। রাইসা ইসলাম ইকরা, স্যার আপনি আগেও একদিন বলছিলেন। জি বাবা, ধন্যবাদ ইকরা, আপনার নামটা মাশাআল্লাহ অনেক সুন্দর। সূরা আলাকের ফার্স্ট যে ওয়ার্ড, তাই না, ইকরা। আচ্ছা রাইসা, মাশাআল্লাহ, ধন্যবাদ, থ্যাংক ইউ, আপনার মনে রাখছেন। আচ্ছা, তাহলে দেখেন, আমরা যদি বলি এইবার এইখানে চলে আসেন, হি এন্টার্ড, এইখানে কিন্তু আপনারা ইনটু লিখতে হবে দাদা। যদি এইখানে ইনটু না লেখেন তাহলে আমরা ভুল করে ফেলবো। তাহলে এইখানে রুল হচ্ছে এখানে ইনটু লিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটাতে কি লিখবো দেখেন, হি এন্টার্ড ইনটু আওয়ার বিজনেস উইথ 25% শেয়ার। তাহলে সে 25% শেয়ার সহকারে আমাদের ব্যবসাটাতে অংশগ্রহণ করলো বা আমাদের ব্যবসাতে ঢুকে গেল। ওকে, গ্রুপে নিতে চাইলে ইনটু বসে, প্রণব দাদা বলতেছেন, এই তো ধন্যবাদ, অনেকে বুঝাই ফেলছেন। এছাড়াও চুক্তিতে প্রবেশ বোঝালে সেখানেও ইনটু বসে, এই তো মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, দ্যাটস রিয়েলি গ্রেট, আপনারা ধরে ফেলছেন। শাহিন না হয়েও এখন ধরে ফেলতেছেন আপনারা, গুড। সো এরপর আছে প্রেপোজিশনস অফ টাইম। আমি আর আজকে আপনাদেরকে প্যারেশানি দিতে যাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে মানে আগামী কালকে অথবা আগামী পরশু আপনাদের সাথে প্রেপোজিশনস অফ টাইম এটা তো দেখাবোই, সাথে বোনাস হিসেবে আপনাদের ডিফারেন্ট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই ছাড়া অন্য কি কি প্রেপোজিশনস বসতে পারে। নেক্সট ক্লাসটা আরো জমজমাট হবে ইনশাআল্লাহ। আরো কিছু তথ্য পাবেন, যেই তথ্যগুলো সাধারণভাবে আমরা বইগুলোতে পাই না, বাট চাকরির পরীক্ষা বলেন বা দেখা গেছে আসলে অনেক সময় যারা টিচার হন আর কি, হ্যাঁ, যারা টিচার্স, তাদের জন্য যে ঘটনাটা ঘটে, গতানুগতিক তথ্য জানার সাথে সাথে বাইরের কিছু তথ্য জানতে হয়। সো আমাদের নেক্সট ক্লাসটাতে আপনারা গতানুগতিক তথ্য পাবেন ইনশাআল্লাহ সুপার ডুপার ওয়েতে, পাশাপাশি কিছু এক্সট্রা তথ্য পাবেন, যেই তথ্যগুলো আমাদেরকে সাধারণত বইগুলো ওইভাবে দেখায় নাই, বাট চাকরির পরীক্ষায়, কম্পিটিটিভ এক্সামে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আসে, ওগুলো আমাদের নেক্সট পার্টে থাকবে ইনশাআল্লাহ। তো আজকে যেহেতু অলরেডি 11:30 বেজে গেছে আর কি, আমি আর দীর্ঘায়িত করছি না, এই পর্যন্তই রাখলাম। তো আপনাদের যদি কোনো ভাই বোন থাকে যারা প্যাটস অফ স্পিচে দক্ষ হতে চাচ্ছেন, বা আপনারা নিজেরাও যদি চান, বা আপনাদের যদি কোনো ছোট ভাই বোন থাকে আর কি, আমাদের এই কোর্সটাতে যুক্ত হতে পারে ইনশাআল্লাহ।
আমরা A to Z পার্টস অফ স্পিচ নিয়ে আপকামিং একটা কোর্স আসতেছে আমাদের 10 মার্চ থেকে শুরু হচ্ছে। ক্লাস টাইম হচ্ছে গিয়ে সপ্তাহে 4 থেকে 6 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। সপ্তাহে 4 থেকে 6 দিন ক্লাস হবে ইনশাআল্লাহ। ক্লাসগুলো হবে 2:30 মিনিট, হ্যাঁ, অর্থাৎ দুপুর 2:30টা থেকে দুপুর 3টায় আমরা শুরু করব এই ক্লাসটা। আসরের নামাজ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। ঠিক আছে, কয়টার সময় আগামী ক্লাস হবে স্যার? আগামী ক্লাস ইনশাআল্লাহ রাতে 10টায় নিব ভাই। হ্যাঁ, আগামী ক্লাস ইনশাআল্লাহ রাতে 10টায় নিব, কারণ আজকে অলরেডি 6টা রোজা পার হয়ে সপ্তম রোজা চলে আসছে। সো এখন আল্লাহর রহমতে আর ওই সমস্যা নাই, এখন মোটামুটি আমাদের একটু সময় কম লাগবে। সো আমরা ইজিলি এই টাইমের মধ্যে মানে 10টার মধ্যে আমরা জয়েন করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই ক্লাসটাতে আপনাদের ছোট ভাই বোন থাকলে যুক্ত করে দিতে পারেন। এইখানে একবারে ক্লাস 6 থেকে, হ্যাঁ, ক্লাস 6 থেকে শুরু করে অ্যাবাব যা যা আছে সবাই যে কেউ যুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। তো আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ বাবলু ভাই, হৃদয় ভাই, জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। নেক্সট ক্লাসটাতে আপনারা এমন কিছু টিপস, ট্রিক্স এবং তথ্য পাবেন যেটা সাধারণভাবে আপনি 8টা 10টা 20টা বইয়ে খুঁজলে পাবেন না। আমি এগুলোকে আপনাদের জন্য আমি চেষ্টা করি আর কি স্টাডি করে একত্রে করে দেওয়ার। তাহলে সবার জন্য শুভকামনা থাকলো আবারও। আসসালামু আলাইকুম, আদাব, তারা।